প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো গর্ভবতী স্তন্যদানকারী নারীদের রোজা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত লায়লা আরজুমান বানু, চিফ কনসালটেন্ট, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, র্যাবিড স্পেশালাইজড হসপিটাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো, ধন্যবাদ। ম্যাডাম, আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। রোজার মাসে কিন্তু আমাদের এই সময় আমাদের দেখা যাচ্ছে 11 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হয় রোজা রাখার জন্য। কিন্তু যারা প্রেগনেন্ট তারাও কিন্তু অনেক সময় চান যে রোজা রাখতে, যদি তাদের বডি অ্যালাউ করে। তো সেক্ষেত্রে এই যে 12 ঘন্টা না খেয়ে থাকছেন, তো এক্ষেত্রে মা ও শিশুর উপর স্বাস্থ্যের কী কী ইফেক্ট পড়ে, এই বিষয়টা বলবেন। ধন্যবাদ। আসলে একটা মজার ব্যাপার হলো যে এমনিতে হয়তো কেউ রোজা রাখে না, কিন্তু যখন সে গর্ভবতী হয় সে খুব আগ্রহ প্রকাশ করে রোজা রাখার জন্য, রাখবেই। তো যেটা আমরা মনে করি, অনেকগুলো স্টাডি করা হয়েছে, তাতে দেখা গেছে যে প্রথম 3 মাসে রোজা না রাখাই ভালো। এই জন্য যে ওই সময়টাতে বাচ্চা মাত্র বড় হচ্ছে, ওই সময় তার বেশি পানির দরকার, অক্সিজেনের দরকার, রক্তের দরকার। তো এখন দেখা যাচ্ছে যে এই সময়টা যদি কেউ রোজা রাখে, তাহলে যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে ডিহাইড্রেশন, মানে রক্তশূন্যতা, মানে পানির শূন্যতা। তো এগুলো যাতে না হয় সেই জন্য আমরা বলি যে প্রথম 3 মাসে রোজা না রাখাই ভালো। কিন্তু যদি মনে করে যে তার সব কিছু ঠিক আছে, সে রোজা রাখতে পারবে এবং তার কোনো রকম অসুবিধা হচ্ছে না, তো এই জন্য আমরা বলি কি যে একটা গর্ভবতী মেয়ে যখন সে রোজা রাখতে চায়, তার ওভারঅল মানে সব কিছু বিবেচনা করে দেখতে হবে যে সে আদৌ রাখতে পারবে কিনা। এবং রোজা রাখার ডিসিশনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে, কারণ তার শরীরে সব কিছু পারমিট করে কিনা, সে রোজা রাখলে তার কোনো ক্ষতি হয় কিনা। যেমন একজন ডায়াবেটিক পেশেন্ট, সে তো রোজা রাখলে তো কাজ হবে না, তাকে একটু পরে পরে খেতে হয়। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারও এবং মা দুজনেরই ক্ষতি হয়। তো আমরা এমন কিছু করতে বলি না যাতে মা এবং বাচ্চার ক্ষতি হয়। কাজে বুঝে নিতে হবে যে রোজা রাখলে যদি মা বাচ্চার কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা অনেক সময় অ্যালাউ করি, যদি তার শারীরিক অন্যরকম সম্পর্ক না থাকে বা অন্যরকম মানে সমস্যা না থাকে। তার মানে হচ্ছে গিয়ে যদি মানে কোনো গর্ভবতী নারীর ডায়াবেটিস না থাকে, সে কি প্রথম 3 মাস সেও রোজা রাখতে পারবে না, যে একদমই নর্মাল, তার অন্য কোনো প্রবলেম নেই, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো কোনো প্রবলেম নেই, সেও প্রথম 3 মাসে রোজা রাখতে আপনারা ইনহিবিট করছেন। আর যদি কারো এই ধরনের কোমরবিডিটিস থাকে, তাহলে তো অবশ্যই তাদেরকে, এবং 3 মাসের পরে যে মাঝের 3 মাস, সেই 3 মাসের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়? ভালো প্রশ্ন। যে 3 মাস মানে যে সময়টা পরবর্তী সময় সে রোজা রাখতে চাচ্ছে, সে সময় আমরা তাকে কিছু অ্যাডভাইস দিই। একটা হলো যে তার দেখতে হবে যে অন্য কোনো অসুখ আছে কিনা, যেটা আমরা আগেই বললাম যে ডায়াবেটিস, সেছাড়াও তার ব্লাড প্রেশার বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তখন আমরা তাকে বলি যে সেগুলো আগে পরিপূর্ণভাবে মানে ঠিক করে তারপর রোজা রাখা। এবং খাবারের ব্যাপারে যেটা হয় সেটা হলো যে আমরা ভাজা পোড়া এগুলো খেতে মানা করে দিই, তাকে পানি বেশি খেতে হবে। এই সময় যেটা সমস্যা হয় যে পানি শূন্যতা, ডিহাইড্রেশন। তো কাজে সেহরি এবং ইফতারেতে তাকে একটু খুব বেশি করে পানি খেতে হবে এবং তার খেয়াল রাখতে হবে যে তার কোনো রকম শারীরিক অসুবিধা না হয়। অনেকে দেখা যায় খুব মাথা ঘুরতে থাকে, বমি হতে থাকে বা শরীরে কোনো সমস্যা হচ্ছে, তখন সেই অবস্থা আমরা বলে দিই যে এখন তার রোজা রাখা উচিত না। তাছাড়া আমাদের ধর্মে কিন্তু বিশাল একটা ছাড় দেওয়া আছে। আমাদের ধর্মে বলা আছে যে গর্ভবতী মায়েরা যদি রোজা না রাখে, পরে সে কাজা করতে পারবে অথবা তার বদলে সে ফিতরা দিতে পারবে। তো কাজেই অনেক কিছু ছাড় আমাদের ধর্মে আছে এবং খুব জোরাজুরি কোনো কিছু নাই যে রাখতেই হবে এবং রেখে বা মা বাচ্চার কোনো ক্ষতি হবে, সেগুলো সাধারণত আমরা চাই না। জি, তবুও যেটা ম্যাডাম বলছেন যে যারা মানে সারা মানে দেখা যায় অনেক সময় রোজা রাখছে না, কিন্তু প্রেগনেন্ট হলে কেন যদি তারা রোজা রাখতে চান, এবং দেখা যায় যে অনেকেই আপনাদেরকে না জানিয়ে, আপনার সাথে কনসাল্ট না করেই রোজা রাখছেন, এবং দেখা যায় সেক্ষেত্রে
কি ধরনের কমপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে আসে? এটা কিন্তু আর একটা ভালো প্রশ্ন। অনেক সময় আমরা মানা করে দিলেও কিন্তু দেখা যায় যে সে রোজা রাখছে জোর করে। এটা সময় দেখা যায় ফ্যামিলির প্রেশারও দেখা যায় রাখতে হতে পারে। হ্যাঁ, ফ্যামিলি প্রেশারের চেয়েও এখানে নিজের মতটাই বেশি কাজ করে আমি দেখেছি। ফ্যামিলিরা কিন্তু আবার এদিকে সচেতন থাকেন যে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা আমাদের কাছে তারা জিজ্ঞেস করে নেন, কিন্তু সে রোগী মনে করে যে না। এখানে একটা মনস্তাত্ত্বিকতা কাজ করে যে মনে হয় যেন রোজা রাখলে আমার বাচ্চাটা হয়তো ভালো থাকবে, আল্লাহর রহমত বেশি করে আসবে, এটাও একটা হতে পারে। তো এমনিতে যেটা হয় বেশি সমস্যা নিয়ে যে রোগীরা, সেটা হলো যে পানি শূন্যতা, ডিহাইড্রেশন। এত বেশি পানি শূন্যতা হয় যে দেখা যাচ্ছে তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, তারপরে তার দেখা যায় যে ইউরিন ইনফেকশন হয়ে যায়, কারণ পানি কম খেলে তো ইউরিন ইনফেকশন হতে পারে। তা নানান ধরনের সমস্যা, আর যেটা বললাম যে ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে যায়, ব্লাড প্রেশারও দেখা যাচ্ছে ইরেগুলার হচ্ছে। তো এই জন্য এই সময়টাতে আসলে তার কোমরবিডিটিসগুলো, মানে তার যে সমস্যাগুলো আছে সেগুলিকে খুব ভালো করে মানে চিকিৎসা করে ভালো হওয়ার পরে সে হয়তো সে রোজা রাখতে পারবে। অবশ্যই এটা রোজা রাখার আগে তার করা উচিত। অনেক সময় দেখা যায় যে যারা ল্যাকটেটিং মাদার, তারা তো বাচ্চাকে প্রথম 5 মাস আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি খাওয়া দাওয়া করতে হয় ফর দ্য সিক্রেশন অফ মিল্ক। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা কি করবেন? তারাও কিন্তু আবার রোজা রাখতে চান, জিনিসটা এরকম। তাদের ক্ষেত্রে কি করা? তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির চেয়েও ল্যাকটেশন, যেটা আমরা বলি যে দুগ্ধ পান করায় যখন, সেই সময়টা নিয়মটা একটু বেশি করা করি। কারণ বলা হয় যে অনেক সময় যে এই সময়টা একেবারেই রোজা না রাখা ভালো, কারণ বাচ্চাকে দুধ দিচ্ছে, তো সেই দুধটা তো তৈরি করার জন্য শরীরে পানি দরকার, তার অন্যান্য সব যেগুলো খনিজ পদার্থ অন্য কিছু লাগে সেগুলো দরকার। তো সেখানে যদি সে রোজা রাখে, পানিটা যদি কম হয়, দেখা যায় এমনি তার পানিটা শুকিয়ে, বুকের দুধ শুকিয়ে যাচ্ছে, সে বাচ্চাকে ঠিকমতো বুকের দুধ দিতে পারছে না। তো কাজে এই সময়টা কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত। যেমন কিছু কিছু জায়গায় অনেক রকমের তো এগুলো নিয়ে গবেষণা হয়েছে, কিছু জায়গায় কিন্তু একদম বলাই আছে যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে একেবারেই রোজা রাখা উচিত না। কারণ এটা অবশ্য সব জায়গায় না, কিছু স্টাডিতে দেখা গেছে যে নানান ধরনের সমস্যা, যেমন তার বাচ্চা নষ্ট হওয়া, বাচ্চার শারীরিক গঠনের কোনো পরিবর্তন হওয়া এবং নানা ধরনের বাচ্চার কমপ্লিকেশন হওয়া, সেগুলো হতে পারে যদি ঠিকমতো সে রক্ত সঞ্চালন না পায়। কারণ পানি খেলে যেটা, পানি না খেলে যেটা হয় যে জরায়ু থেকে বা শরীর থেকে জরায়ুতে যে রক্ত সঞ্চালনটা হয়, সেই সঞ্চালনটা কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার জন্য দেখা যায় বাচ্চার গ্রোথের সমস্যা হচ্ছে। কিন্তু এটা আসলে বিতর্কিত, মানে এই সাবজেক্টটা নিয়ে অনেক রকমের গবেষণা, অনেক কিছু হয়েছে। এখন আলটিমেটলি এটাই যে তার যদি ওভারঅল শারীরিক অবস্থা খুব ভালো থাকে, সে নিজে যদি সাহস করে এবং ডাক্তার যদি তাকে পরামর্শ দেয়, তাহলেই সে রোজা রাখতে পারবে। আচ্ছা, আমি একটু রোজা থেকে একটু অন্যদিকে যাচ্ছি, যে কোনো মাদার যদি ডায়াবেটিক, মানে আগে ছিল না কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর সে ডায়াবেটিক হয়ে গেল, সেক্ষেত্রে তার মানে খাওয়া দাওয়া, তারপরে তার ট্রিটমেন্টটা কিভাবে শুরু করা হয় একটু বলবেন? হ্যাঁ, অনেক সময় আছে যেটাকে আমরা জিডিএম বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো জিডিএম যেটা হয়, সেটা বলা হয় যে ডায়াবেটিসটা শুধুমাত্র প্রেগনেন্সিতেই ধরা পড়ে, সেটাকে আমরা বলি জিডিএম। তবে অনেক সময় আছে যে রোগী হয়তো জানে না, বা প্রথম পরীক্ষার সময় ধরা পড়লো। তো যেটাই হোক না কেন, এই চিকিৎসা ব্যবস্থাটা আমরা 3 ভাগে ভাগ করে দিই। একটা হলো যে প্রথমে আমরা তাকে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করি, যেটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। সে কিছুটা হাঁটাহাঁটি করবে, কাজকর্ম করবে, এক্সারসাইজও করতে পারে। তো এগুলো করার পরে যদি দেখা যায়, এবং খাদ্য কন্ট্রোল করবে, তো এগুলো যদি দেখা যায় যে তার এতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে, তখন আমরা মনে করি যে হ্যাঁ, এটা এভাবেই চলবে। কিন্তু অনেক ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে দেখা যায় এটাতে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা তাকে কিছু মেডিকেশন দিই, মানে ওষুধ দিই। যে ওষুধটা যদি গর্ভবতী হয় তাহলে সেই ওষুধও খেতে পারবে, যাতে কোনো ক্ষতি না হয়। মেটফর্মিন জাতীয় ওষুধ সাধারণত ক্ষতি করে না বাচ্চার। আর একটা হলো যে যদি ওষুধেও কাজ না হয়, তখন আমরা দিই ইনসুলিন। ইনসুলিনের মজার ব্যাপার হলো যে ইনসুলিনটা কিন্তু সত্যিকারের একটা নিরীহ ওষুধ, এবং এর কোনো সাইড ইফেক্ট নাই, এবং এটা শরীরের জন্য এবং মা বাচ্চা দুজনের জন্যই খুব ভালো। কারণ এটাতে ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল হয়, এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়ে যাওয়ার পরে ইনসুলিন আর লাগে না, তখন আমরা আবার সেই ট্যাবলেটে আবার চলে যেতে পারি। তো কাজেই এই 3 রকমের চিকিৎসা সাধারণত আমরা গর্ভবতী মা যদি তাদের ডায়াবেটিস থাকে তাহলে দিয়ে থাকি। অনেক সময় বলা হয় যে প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি একদমই দেখা যায় যে
বাচ্চাটা খুব ভালো মতো পৃথিবীতে আসলো, আবার প্রেগনেন্সি উইথ কমপ্লিকেশন। এই যে বলেন যে প্রেগনেন্সি উইথ কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, প্রেগনেন্সি উইথ কমপ্লিকেশনের মধ্যে সাধারণত যেটাকে আমরা বলি হাই রিস্ক প্রেগনেন্সি, একটা বড় গ্রুপ। তো তার মধ্যে প্রথমেই আসে যে তার যে আমরা যদি প্রথম মানে 3 মাস হিসাব করি, যেমন ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার। তো ফার্স্ট ট্রাইমাস্টারে যেটা সবচেয়ে বেশি কমপ্লিকেশন হয় সেটা হলো যে তার অ্যাবর্শনের যদি হিস্ট্রি থাকে। অনেক রোগী আসে যেমন 2-3টে অ্যাবর্শন হয়ে গেছে, এবারে আসছে, তো তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, স্পেশাল কিছু পরীক্ষা করে দেখি যে আসলে কারণটা কী ছিল। এটা একটা গেল। তার ডায়াবেটিস হতে পারে, তার ব্লাড প্রেশার, দেখা যায় যে উচ্চ রক্তচাপ, হয়তো তার ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, তো সে উচ্চ রক্তচাপ নিয়ে আসছে, তো এটাও একটা কমপ্লিকেশন। সেছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, তারপরে এসএলই যেটাকে আমরা বলি সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, সেই গ্রুপেরও সমস্যা থাকতে পারে। তো এই কমপ্লিকেশনগুলো যাদের আগে থেকে আছে তাদের কিন্তু আমরা বলি যে বাচ্চা নেওয়ার আগে এগুলো কন্ট্রোল করে নিতে হবে। এবং সত্যি কথা বলতে কি, এখনকার ছেলেমেয়েরা কিন্তু বিয়ের আগে অনেক সময় আমাদের কাছে আসে যে ম্যাডাম আমরা বিয়ে করতে যাচ্ছি, কোনো রকম সমস্যা আছে কিনা। তো সে সময় আমরা সবগুলো পরীক্ষা নিরীক্ষা মোটামুটিভাবে করে দেখি যে তার সেরকম কোনো মারাত্মক কোনো সমস্যা আছে কি না। নাহলে সে আবার অনেকের যেমন কিডনি ডিজিজ থাকে আগে থেকে, লিভারের সমস্যা থাকে, হয়তো জন্ডিস পজিটিভ, তো সেই জন্য আমরা আগে থেকে এগুলো চিকিৎসা করি আর কি। বিয়ের আগে আপনাদের কাছে কনসালটেশন নেওয়াটা আপনারা কতটুকু সাজেস্ট করেন? অবশ্যই আমরা 100% সাজেস্ট করি। কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একটা মজার কথা ছিল যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন, কারণ তখন হঠাৎ করে দেখা গেল যে ব্লাড গ্রুপ ও নেগেটিভ পজিটিভ এটা পাওয়া যাচ্ছে। তারপরে HbA1c যেটা লিভারের ভাইরাস, এগুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো তো আর চেঞ্জ করা যাবে না। কিন্তু যার ও নেগেটিভ ব্লাড আছে, সে যদি ও নেগেটিভ ব্লাডের ছেলেকে বিয়ে করে তাহলে তার কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। কিন্তু যদি পজিটিভ হয় তখন হলো কি যে বাচ্চা যদি পজিটিভ হয় তখন নানা ধরনের সমস্যা হয়। আরেকটা আমরা যেটা বলি যে কাজিন হলে, ফার্স্ট কাজিন হলেও সাধারণত এগুলো পরীক্ষা করে নিতে হয়। আর অনেক সময় ধরাও পড়ে না, তাদের ফার্স্ট কাজিনের মধ্যে বিয়েটা আমরা সাধারণত একটু বাঁধতে বলি আর কি, হ্যাঁ একটু কম নিতে বলি। তো এই জন্য আর কি যে কোনো জটিলতাটাকে একটু গুরুত্ব দিয়ে তারপরে তাকে চিকিৎসাটা করে বাচ্চারা নিলে ভালো। যেমন ব্লাড প্রেশার আছে অনেক বেশি, ব্লাড প্রেশারটাকে একটু কমিয়ে নিতে হবে। কারণ হয় কি যে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার আরও বেশি বাড়তে পারে, তো সেই জন্য আমরা আগে থেকে নর্মাল করে না নিলে দেখা যায় যে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় এবং সে ব্লাড প্রেশার কিছুতেই কমানো যাচ্ছে না। তো এই গত রাত্রে যেমন আমাকে একটা ইমার্জেন্সি অপারেশন করতে হলো, মাত্র 29 সপ্তাহ ছিল, কিন্তু তার কোনো ওষুধে আমরা 3-4টে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারছি না এবং বাচ্চা অক্সিজেন পাচ্ছিল না। তো বাধ্য হয়ে বাচ্চাটাকে করতে হলো, মাত্র 900 গ্রাম বাচ্চা। তো হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা করি হয়তো বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে। তো এরকমই আর কি, যে অসুবিধাই থাকুক না কেন সেই অসুবিধাগুলো প্রেগনেন্সি হওয়ার আগে ঠিক করে নিতে হবে আর কি, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। এই যে বলেন প্রেগনেন্সিতে হাইপারটেনশনের ক্ষেত্রে যারা রিয়েলি হাইপারটেনসিভ তারা যদি এই ক্ষেত্রে প্রেগনেন্ট হতে চায়, সেক্ষেত্রে তাহলে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে নিয়ে আসতে হয় একটা মেডিসিন দিয়ে, কিন্তু দেখা যায় প্রেগনেন্সির টাইমে তো আবার ব্লাড প্রেশারটা বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা ওই যে ব্লাড প্রেশার ওষুধ অনেক সময় আছে যেটা বাচ্চার জন্য ক্ষতিকর বা পেশেন্ট নিজের জন্য ক্ষতিকর, যেটা এসি ইনহিবিটর আমরা বলি, সেই সমস্ত ওষুধ যদি খায় সে, তখন সেগুলো আমরা বাদ দিয়ে যেগুলো ভালো মোটামুটি সাইড এফেক্ট কম, যেমন আজকাল লেবেটালল পাওয়া যাচ্ছে। মিথাইলডোপা আগে ছিল, কিন্তু এখন তো আসলে মিথাইলডোপা খুব কার্যকরী ওষুধ না। তো লেবেটালল, নিফিডিপিন, এই ধরনের ওষুধ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই সমস্ত ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় আর কি। যেমন প্রেগনেন্সিতে এসি ইনহিবিটর যেটা ওষুধ, সেগুলো আমরা একেবারেই মানা করি আর কি। যারা প্রেগনেন্সিতে যেতে চান, বাচ্চা নিতে চান, সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের সোশ্যাল ওয়েবসাইটের কারণে কিন্তু সবাই সবকিছু অনেক কিছু জানেন, তারা অনেক কিছু নিজেরাই দেখা যায় যে অনেক সময় অনেকে ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটা কিন্তু নিজেরা পড়ে ফেলেন, এসে আপনাদেরকে এসে বলেন যে এটা বেশি কেন। তো কি কি ইনভেস্টিগেশন সাজেশন দেওয়া হয় একটু বলবেন রুটিনলি? রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সাধারণত হিমোগ্লোবিনটা দেখি, তার ব্লাড গ্রুপ তো অবশ্যই দেখা হয়, তার ব্লাড সুগারটা চেক করা হয়, HbA1c এটা কিন্তু রুটিনলি করা উচিত, আমরা যদিও করি না, কারণ যে তার বি ভাইরাস পজিটিভ আছে কিনা, থাইরয়েডের টেস্ট করা হয়। সেছাড়াও ইউরিন ইনফেকশন আছে কিনা দেখার জন্য ইউরিন টেস্ট আমরা করি, একটা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফির তো
খুবই মজার ব্যাপার যে পেশেন্টরা এমনও আছে যে তারা সপ্তাহে সপ্তাহে আলট্রাসোনোগ্রাফি করাতে চায়। তো কাজেই আলট্রাসোনোগ্রাফি করি অবশ্যই, সেটা যে বাচ্চার গ্রোথটা কীরকম হচ্ছে অ্যাকচুয়ালি পেশেন্টের হয়তো মানে যে যিনি গর্ভবতী তার হয়তো আসল মাসিকের লাস্ট ডেটটা মনে নাই। তো তখন আলট্রাসোনোগ্রাফি করে আমরা সেই ডেটটা বের করি যে বাচ্চা হওয়ার ডেলিভারি হওয়ার মানে আনুমানিক একটা সম্ভাবনা আর কি কখন। তো এগুলো আর কি আলট্রাসোনোগ্রাফিটা খুবই দরকার। সেছাড়াও তার সাথে অনেক সময় টিউমার থাকে জরায়ুতে, সিস্ট ওভারিতে সিস্ট থাকে, তো সেগুলো আমরা তাহলে একটু বাড়তি সতর্কতা নিতে পারি আলট্রাসোনোগ্রাফি করলে আর কি। আলট্রাসোনোগ্রামেতে কোনো ক্ষতি নেই? কোনো ক্ষতি নেই। অনেকে আবার ভয় পায় যে কেন আলট্রাসোনোগ্রাম করতে হচ্ছে। একটা সময় ছিল যখন খুবই ভয় পেত। আমার মনে আছে একটা রোগীকে আমি আলট্রাসোনোগ্রাফি বলেছিলাম, সে রাগ করে চলেই গেল। এখন 6 মাস হয়েছে, তাকে আমার মনে হচ্ছে যে তার পজিশনে প্রবলেম আছে, কিন্তু সে আলট্রাসোনোগ্রাফি করাবে না। আর এখন হলো যে আমরা মনে করি যে এখন দরকার নেই, কিন্তু পেশেন্ট না ম্যাডাম একটা আলট্রাসোনোগ্রাফি করে দিন হাসপাতালে যখন আসছি। তো এরকম আর কি, মানে সচেতনতা অনেক বেড়ে গেছে এখন। অসচেতনতা অনেক বেড়ে গেছে। এই যে আমরা সবসময় বলি যে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এগুলো সবসময় দরকার হয়, তো প্রেগনেন্সিতে এইসবের দরকার হয় কীভাবে, বা এইভাবে সাপ্লিমেন্টেশন কীভাবে দেওয়া হয়? এটাকে বলি আমরা যে একটা সুষম খাদ্য খাওয়া উচিত, মানে শুধু প্রোটিন না বা শুধু কার্বোহাইড্রেট একদম বাদ দিয়ে না, আর তেলটা অবশ্যই একটু কম খাওয়া সবসময় ভালো। আর সেছাড়াও মিনারেলস যেটা আমরা বলি সেগুলো খেতে হবে, এবং ভিটামিনস। তো একটা সব কিছু মিলিয়ে একটা সুষম খাবার খেতে বলি আমরা। কিছু ডায়েট আছে যে কিটো ডায়েট বলে, যে শুধু মানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু প্রোটিন খাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে একরকম খাবারই খাচ্ছে, অন্য প্রোটিন খাওয়া হচ্ছে না। তো এই ধরনের খাবারকে আমরা সবসময় মানে বিরত রাখতে চেষ্টা করি, কারণ দেশে মানে শরীরে ওই সময়টাতে কিন্তু বাচ্চার পুষ্টির জন্য একটা সুষম খাদ্যের দরকার। তার প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট, ফ্যাট, এবং যেটা বললাম যে ভিটামিনস, মিনারেলস সব কিছুই লাগবে, কারণ এগুলোর অভাবে দেখা যায় একটা সমস্যা তৈরি হতে পারে। তো আমরা এই জন্য একটা প্রেগনেন্সি ডায়েট করে দিই, পেশেন্টের ওজন দেখে, তারপরে তার শারীরিক অবস্থা দেখে একটা ডায়েট চার্ট দিয়ে দিই, এবং সেই ডায়েট চার্ট ফলো করে সে খেতে পারে, তাহলে সুবিধা হয় আর কি। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলে এবং ওয়েট অনেক বেশি গেইন করে ফেলে, আবার অনেকে দেখা যায় যে একদমই খাওয়া দাওয়া কম করছে, ওয়েট কম গেইন করছে। সেক্ষেত্রে বেশি ওয়েট গেইন করাটা ভালো না কমটা ভালো, নাকি আইডিয়াল কোনো ওয়েট আছে একটু বলবেন? আইডিয়াল ওয়েট তো অবশ্যই আছে। আমরা বলি যে পুরো প্রেগনেন্সি থেকে 8 থেকে 10 কেজি ওজন বাড়বে। তার চেয়ে বেশি যদি হয় তাদের সমস্যা হয় যে, আজকাল অবশ্য আমরা বেশি পাই, এই 120-30 কেজি ওজন নিয়ে আসে পেশেন্টরা। তো এদের সমস্যা হয় যে তাদের এক্লাম্পসিয়া হতে পারে, বেশি ডায়েট মানে বেশি ওজন বাড়লে তার ডায়াবেটিস হতে পারে, বা ডায়াবেটিস যদি থাকতো সেটা আনকন্ট্রোল হয়ে যায়। এদের ডায়াবেটিস কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, কারণ যাদের ওজন বেশি তাদের সব দিকেই সমস্যা হয়। আর যাদের একদম ওজন কম সেটাও ঠিক না, তাতে বাচ্চা হয় কি বাচ্চাও ছোটো হয়ে যায়, বাচ্চার গ্রোথ হয় না, তার নিজের হয়তো একবারেই দেখা যাচ্ছে 2-3 কেজি ওজন মাত্র বেড়েছে। তো এগুলো কোনোটাই কিন্তু আইডিয়াল না। আইডিয়াল হচ্ছে 8 থেকে 10 কেজি ওজন বাড়বে, এবং ওজন বাড়াটা সীমিত করবে, মানে 3টা ট্রাইমাস্টার যেটা আমরা বলি যে 3 মাস পরে পরে একটা ট্রাইমাস্টার, সেই ট্রাইমাস্টারে তার ওজনটা ঠিকভাবে বাড়বে আর কি। মানে 3 ট্রাইমাস্টার মানে 9 মাসে মোট 10 কেজির মতো ওজন যদি বাড়ে সেটা ঠিক আছে, বেশিও ভালো না, এর কমও তো অবশ্যই ভালো না। অনেক সময় দেখা যায় যে যারা ডায়াবেটিস থাকে ডিউরিং প্রেগনেন্সি, আগে ছিল না, এই ডায়াবেটিসটা কি কন্টিনিউ হতে পারে কিনা? হ্যাঁ, অন্তত 50% কেসে এটা কন্টিনিউ হয়। কারণ বেশিরভাগই দেখা যায় তাদের হয়তো পারিবারিক ইতিহাস আছে, তার আগে থেকে কোনো সমস্যা মানে আগে হিস্ট্রি আছে, সরি ফ্যামিলি হিস্ট্রি আছে। তো তাদের দেখা যায় যে আমরা যেটা করি, বাচ্চা হওয়ার 1.5 মাসের মধ্যে আমরা একটা টেস্ট করি যেটাকে বলি ওজিটিটি। যদি তার দেখা যায় যে অল্প ডায়াবেটিস ছিল, বাচ্চা হওয়ার পরে ডায়াবেটিস নাই, সেই সব ক্ষেত্রে আমরা 1.5 মাস পরে একটা মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, গ্লুকোজ খাইয়ে একটা টেস্ট করি। আর যার ডায়াবেটিস আছেই একদম, তাকে তো আর ওই টেস্ট করা লাগে না, শুধুমাত্র তার ডায়াবেটিস টেস্ট করে করে তাকে কন্ট্রোলে রাখা হয় আর কি। তো কাজে এই সমস্ত ক্ষেত্রে একবার যার ডায়াবেটিস ধরা পড়েছে তাকে কিন্তু বছরে একবার অন্তত গ্লুকোজ টলারেন্স টেস্ট করা উচিত, কারণ দেখা যাবে যে একসময় না একসময় হয়তো তার ডায়াবেটিস পরিপূর্ণভাবে ধরা পড়ে যাবে। আমরা আরও কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরছি ছোট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি গর্ভবতী স্তন্যদানকারীদের নারীদের রোজা। আমাদের সাথে আছেন অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত লায়লা আরজুমান বানু। ম্যাডাম, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম, কারা রোজা রাখতে পারবেন, কারা রাখতে পারবেন না, রোজা রাখা কি ঠিক কিনা, এগুলো বিষয় নিয়ে একটু প্রেগনেন্সি নিয়ে কথা বলতে যাচ্ছি। যে আমরা কিন্তু সবসময় প্রায় সময়ই একটা কমপ্লিকেশন সম্পর্কে জানি, যেটা হচ্ছে এক্লাম্পসিয়া। কোনো পেশেন্ট প্রেগনেন্ট, তার এক্লাম্পসিয়া অথবা প্রি এক্লাম্পসিয়া, এই দুটো সম্পর্কে আমাকে বলবেন। তাহলে ধন্যবাদ। তাহলে এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়ার মধ্যে প্রি এক্লাম্পসিয়াটা আগে আসে এবং প্রি এক্লাম্পসিয়ার জটিলতাটাই হচ্ছে এক্লাম্পসিয়া। তো প্রি এক্লাম্পসিয়া আমরা কখন বলি? যখন একটা রোগী 28 সপ্তাহের পরে তার ব্লাড প্রেশারটা বাড়ে এবং দেখা যায় যে তার ইউরিনের সাথে অ্যালবুমিন যাচ্ছে। এই দুটোই। আগে আরও একটা ছিল যেটা পা ফোলা। তো পা ফোলাটার উপর আমরা খুব একটা জোর দিই না এখন মেইনলি হচ্ছে যে ব্লাড প্রেশার বেশি হওয়া এবং প্রোটিনুরিয়া, যেটাকে আমরা বলি যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাওয়া বা প্রোটিন যাওয়া। তো এটা যখন হয় তখন থেকে আমরা একটু সচেতন হই, কারণ তাকে এই সময় যদি সচেতন না হয় তাহলে এই সমস্ত রোগীরা একবারে সোজা এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে। এবং এক্লাম্পসিয়া হচ্ছে এমন একটা রোগ যে সেখানে মা বাচ্চা দুজনেরই একদম লাইফ রিস্ক থাকে, যে কোনো সময় মা অথবা বাচ্চা মারা যেতে পারে। তো কাজে প্রি-এক্লাম্পসিয়া আমরা বলি যে এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, মানে এটাকে প্রিভেন্ট করা যায় যদি প্রথম থেকে আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করি। যখন দেখা যায় যে ব্লাড প্রেশার 140/85 এর উপরে উঠে যাচ্ছে বা 140/90 হয়ে যাচ্ছে, তখনই আমরা তাকে অ্যান্টি হাইপারটেনসিভ, যেটাকে বলে যে ব্লাড প্রেশারের ঔষধ আমরা দিয়ে থাকি। যদিও কিছু কিছু বইতে আছে যে ওরা 100 পর্যন্ত ওয়েট করে, মানে 150/100 বা 160/100 সে পর্যন্ত ওয়েট করে তারপর ওষুধ দেয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে 140 যখন হয়ে যাচ্ছে বা 90 যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু সমস্যা শুরু হয়। তো কাজে এইটা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করি নর্মাল লিমিটে। তারপর তার ঘুম হয় কিনা, ঘুমের একটা দরকার হলে অনেকটা ওষুধ দিতে পারি, সেটা দেখতে হবে আমাকে। এবং তার অন্যান্য কোনো অসুখ আছে কিনা, যেমন কিছু কিছু অসুখ আছে যেখান থেকে প্রি এক্লাম্পসিয়াটা বেশি হয়, যেমন ডায়াবেটিস, তারপরে এসএলই, এই ধরনের রোগীদের কিন্তু প্রি এক্লাম্পসিয়া বেশি হয়। আচ্ছা, এমনিতে 7 থেকে 10% আমরা প্রি এক্লাম্পসিয়া পাই, কিন্তু এদের ক্ষেত্রে 10 থেকে 25 হয়ে যায়। তো কাজেই তখন প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট আমাদের কাছে আসে যে তার ওজন বেড়ে যাচ্ছে, এটি হলো 1 নম্বর উপসর্গ। ওজন বেড়ে যাচ্ছে, তার মাথার ঝিমঝিম করছে, পেটে ব্যথা করছে। তো এগুলো হয় কি যে প্রি এক্লাম্পসিয়াতে যখন খুব সিভিয়ার হয়ে যায়, কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তার চোখের প্রবলেম হয়, তার লিভারের প্রবলেম হয়, যার জন্য হয় কি যে লিভারের ওই জায়গাটায় সবসময় একটা ব্যথা থাকে আর কি, আর বমি হতে পারে, আর চোখে বলে যে আমি ঝাপসা দেখি, তখন আমরা বুঝতে পারি যে সে এক্লাম্পসিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো ওই সময়টা আমাদের একটু খুব বেশি সতর্কতা নিতে হয়। আমাদের দেশে আসলে একটা ভালো একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে আমাদের এখন যেটা আমরা দেই যে ম্যাক্সলফ, ন্যালিপসিন জাতীয় ওষুধ, সেটা একেবারে সেই গোল্ডেন স্ট্যান্ডার্ড যাকে বলে। যে একটা এক্লাম্পটিক রোগী যে যখন এক্লাম্পসিয়া হয় তখন আসলে রোগীর খিচুড়ি শুরু হয়ে যায়। আমরা প্রি এক্লাম্পসিয়া যেটা বললাম সেগুলো উপসর্গতে থাকেই, সেছাড়া যখন খিচুড়ি শুরু হয় তখন আমরা তাকে এক্লাম্পসিয়া বলি। এবং খিচুড়ি হওয়া মানে হলো যে এটা ব্রেনের ডিসঅর্ডার আর কি, হ্যাঁ, ব্রেন থেকে যখন ব্রেনটা অ্যাফেক্ট করে তখন তার খিচুড়ি হয়। তো কাজেই সেগুলো যাতে মানে চিকিৎসার জন্য আমরা রোগীকে একটা কাম অ্যান্ড কোয়াইট, একটা শান্ত জায়গায় রাখি, তার যে ব্লাড প্রেশার ওষুধটা দেই তাকে, সেছাড়াও তাকে ন্যালেপসিন যেটা বললাম যে আপনার ওই যে ম্যাগনেসিয়াম, এটা খুবই ভালো কাজ করে আশ্চর্যজনকভাবে। খুবই রোগীর কনভালশন, যেটা খিচুড়ি এটাকে হতে দেয় না। কিন্তু একটা ভুল ধারণা আছে যে অনেক সময় আমাদের জুনিয়র ডাক্তাররা মনে করে যে ম্যাগনেসিয়াম দিলে খিচুড়ি বন্ধ হবে, ওদের ব্লাড প্রেশারটাও কমে যাবে, কিন্তু সেটা না। ব্লাড প্রেশারের জন্য আবার আলাদা ওষুধ দিতে হয়। তো কাজেই যখন এরকম খিচুড়ি শুরু হয়ে যায়, এটা সাধারণত 28 সপ্তাহের পরেই হয়। তো কাজেই যদি আমরা কন্ট্রোল করতে না পারি, হয়তো কন্ট্রোল করার পরেও 24 ঘন্টার মধ্যে কিন্তু এক্লাম্পসিয়া পেশেন্টের ডেলিভারি করিয়ে ফেলতে হয়। যেটা প্রি এক্লাম্পসিয়াতে আমরা অনেক সময় দেখা যায় যে হয়তো ব্লাড প্রেশার কন্ট্রোল করে 37 সপ্তাহ বা 38 সপ্তাহ পর্যন্ত নিতে পারি, কিন্তু তার বেশি নেওয়া ঠিক হবে না। কারণ ব্লাড প্রেশারে যেটা হয় যে ব্লাড প্রেশারের জন্য বাচ্চা অক্সিজেনটা কম পায়। এবং অক্সিজেন কম পাওয়াতে হয় কি যে তার প্লাসেন্টা যেটা ফুল, সেখান থেকে অক্সিজেন কম পাচ্ছে, তো বাচ্চা গ্রোথ হয় না, আইইউজিআর বলে। কাজে যে কোনো সময় দেখা যায় যে যাদের ব্লাড প্রেশার খুব বেশি তাদের পেটের মধ্যে বাচ্চাটা মারা যায়। তো সেই জন্য আমরা এটা রিস্কটা নিই না। যখনই বাচ্চার ওজন 2.5 কেজি হয়ে যায় অথবা 37-38 সপ্তাহ হয়ে যায়, তখন আমরা তার ডেলিভারি করি।
তবে এই সমস্ত কেসে ডেলিভারি করাতে গেলেই যে সিজারিয়ান লাগবে তা কিন্তু না, এতে নর্মাল ডেলিভারি হতে পারে, খুব ভালো সুপারভাইজ করে এটা নর্মাল ডেলিভারি হতে পারে। তবে এক্লাম্পসিয়ার ব্যাপারে কিন্তু কোনো অপেক্ষা করা যায় না, কারণ এক্লাম্পসিয়া যখনই খিচুনি শুরু হয়ে যায় তার মানে তার ব্রেনের অতটা জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ইমিডিয়েটলি তার খিচুনিটা একটু কন্ট্রোলে এনে সাথে সাথে আমরা তার ডেলিভারিটা করিয়ে দিই। সবচেয়ে মজার হচ্ছে যে এই অসুখ দুটো যে প্রিক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া এগুলো শুধু প্রেগনেন্সির কারণে হয়, প্রেগনেন্সি ছাড়া কিন্তু এগুলো হয় না। তো কাজেই প্রেগনেন্সিতে আমরা যদি তার বাচ্চাটা ডেলিভারি করিয়ে দিই তাহলে এই অসুখটা ভালো হয়ে যায়। তবে কিছু রিস্ক থাকে, যেমন প্রিক্লাম্পসিয়ার চেয়ে তো ইক্লাম্পসিয়া অনেক মারাত্মক। তো প্রিক্লাম্পসিয়া কিন্তু একটা হলো যে প্রেগনেন্সিতে হতে পারে, এমনকি যখন ডেলিভারি হচ্ছে তখন হতে পারে, আবার ডেলিভারির পরেও প্রেক্লাম্পসিয়া মানে এক্লাম্পসিয়া হতে পারে। তো কাজেই একটা পেশেন্টের এক্লাম্পসিয়া হলো আমরা তার ডেলিভারি করিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, সেটা কিন্তু না, তাকে খুব অবজারভেশনে রাখতে হবে। এবং অনেক সময় আমরা যেটা ওই যে ম্যাগনেশিয়াম যেটাকে বলেছি ম্যাগনেশিয়াম দিই, সেটাকে আমাদের ডেলিভারি হওয়ার পরেও 24 ঘন্টা রাখতে হয় যাতে তার আবার খিঁচুনি না হয়। অনেক সময় দেখা যায় যে তার আগে ভালো ছিল, হঠাৎ করে তার খিঁচুনি শুরু হয়ে গেল এক্লাম্পসিয়াতে। তো সেসব ক্ষেত্রেও আমরা কিন্তু ন্যালেসিন দিয়ে শুরু করি, ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে শুরু করি, এবং এটা একেবারে অনেক দিন পর্যন্ত মোটামুটিভাবে আমরা যেটা বলি যে 1.5 মাস পর্যন্ত রোগীকে কিছুটা অবজারভেশনে রাখা হয়, তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা হয়, তার ইউরিনে প্রোটিন যাচ্ছে কি না সেটা দেখা হয়। তো ইউরিনে প্রোটিন যাওয়াটা চিকিৎসা একমাত্রই রেস্ট। তো এই সময়টা আমরা রোগীকে একেবারেই রেস্টে রাখতে বলি। এবং আগেকার দিনে আমাদের যেটা ছিল, সব মেডিকেল কলেজে একটা এক্লাম্পসিয়া ওয়ার্ড ছিল, তোমরা জানো যে একদম কালো কাপড় দিয়ে সব জানালা বন্ধ করে যাতে কোনো মতে আলো না ঢুকে। আসলে আলো ঢোকাটা হচ্ছে যে একটা স্টিমুলেন্ট, যে আলোটার চোখে পড়লেই রোগী খিঁচুনি শুরু হয়ে যায়। তো এরকম তো এখন তো অনেক কমে গেছে, এখন এক্লাম্পসিয়া ওয়ার্ড প্রায় নাই বললেই চলে, কারণ এটা তো একটা প্রতিরোধযোগ্য অসুখ। যে প্রেক্লাম্পসিয়াটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এক্লাম্পসিয়া আপনা আপনি আর হবে না। তো কাজেই মারাত্মকভাবে এই দুটো ওষুধের চিকিৎসাটা আমাদের খুব ভালোভাবে করতে হয়। যেমন এক্লাম্পসিয়া আমরা তাড়াতাড়ি করে ডেলিভারি করিয়ে দিই। এখানে যদি দেখি যে অনেক সময় হয় কি যে নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক ডেলিভারি সব মানে মোটামুটিভাবে সে অন দ্য প্রসেসে আছে, এগুলো মজার কাণ্ড যে এই সমস্ত কেসে কিন্তু নর্মাল ডেলিভারি আবার বেশি হয়। তো প্রসেসে আছে, আমরা তাড়াতাড়ি ডেলিভারিটা করিয়ে দিই। আর যদি দেখি যে না এখানে অনেক সময় লাগবে, এই সময়ের মধ্যে যদি আরেকবার খিঁচুনি হয় তাহলে তো রোগীর আবার জীবন সংকট, সেই জন্য আমরা তখন অনেক সময় সিজারিয়ান করতে হয়। তো কাজে এই বাচ্চারও রিস্ক থাকে, বাচ্চাটাও তো সময়ের আগে জন্ম হচ্ছে, প্রিম্যাচিউর বেবি আমরা যাকে বলি, তাকে ইনকিউবেটরে দিতে হয়। এবং বাচ্চাদের ডাক্তারের সাথে অবশ্যই আমরা একসাথে কাজ করি, কারণ বাচ্চা ডেলিভারি হওয়ার পরে পরেই তাকে আমরা দিয়ে দিই ম্যানেজ করার জন্য। তো এখানে বাচ্চার রিস্কটা ওইটাই যে IUGR যেটাকে বলে, যে ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে তার বয়সের চেয়ে সে অনেক ছোট, তাই ছোটো বাচ্চাদের তো অনেক বেশি কেয়ার নিতে হয়। অনেক সময় দেখা যায় যে 1 মাস 1.5 মাস ইনকিউবেটরে রাখতে হয়। তো আলটিমেটলি যদি বাচ্চার অন্য কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মায়েরও যেমন যেটা আমরা বলি যে এক্লাম্পসিয়াতে ডেলিভারি হওয়ার পরে সে আশ্চর্যজনকভাবে ভালো হয়ে যায়, যদি না কোনো কমপ্লিকেশন যেটা বললাম ওরকম না থাকে, তাহলে দেখা যায় যে আশ্চর্যজনকভাবে সে পুনঃ সুস্থ হয়ে যায়। তো কাজে এই রোগ দুটো যতটাই না মারাত্মক ততটাই কিন্তু প্রতিরোধযোগ্য। তো প্রথম থেকে তাকে আমরা যখন অ্যান্টিনেটাল চেক আপ বা গর্ভকালীন পরীক্ষা করি তখন আমাদের জানতে হবে যে তার আগে ব্লাড প্রেশার ছিল কি না, তার পরিবারের কারো এক্লাম্পসিয়া বা প্রি-এক্লাম্পসিয়া হয়েছিল কি না, এগুলি জানা খুব দরকার। তাহলে হবে কি আমরা রোগীকে অ্যাডভাইস করতে পারি যাতে সে খুব বেশি করে ওজন না বাড়ে, তার খাওয়া দাওয়া যেন সে কন্ট্রোলের মধ্যে রাখে, ব্লাড প্রেশারটা যেন কন্ট্রোলের মধ্যে রাখে, এগুলো আমরা করতে বলি আর কি। এই যে আমরা জানলাম যে প্রি-এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া, আপনি বলেন যে নর্মালি হয় প্রেশার বেশি, প্রোটিন যাচ্ছে ইউরিনের সাথে, হাত পা ফুলে যায়। যাদের, যেটা একটু আগে জিজ্ঞেস করেছিলাম, যে যাদের প্রেশার সব দেখা যায় প্রেগনেন্সি আগে যাদের প্রেশার থাকে কন্ট্রোল করে নিয়ে যাওয়া হলো, তাদের কি চান্স কেমন থাকে প্রি-এক্লাম্পসিয়া হওয়ার জন্য? তা তো অবশ্যই, নর্মালি তো প্রি-এক্লাম্পসিয়া 10 থেকে 25% আমরা বলি, 7 থেকে 10%। তো এদের বেলায় যাদের ব্লাড প্রেশার বেশি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট একটু বেশি, আরও বেশি, মানে
যেমন ডায়াবেটিস থাকলে সেখানে অনেক ডায়াবেটিস থাকলেও প্রিক্লাম্পসিয়া হতে পারে, প্রিক্লাম্পসিয়া হওয়ার চান্স বেশি থাকে। বললাম যে নরমালি যেটা আছে যে 7 থেকে 10%, ওখানে 10 থেকে 25% পর্যন্ত চান্সটা বেশি থাকে। যে বলেন যে আগে অনেক বেশি ছিল, এখন কমে যাচ্ছে আস্তে আস্তে, এটার কারণ কি? অবশ্যই ডাক্তারদের সফলতা, তো সেই এটা কারণ অবশ্যই হলে যে একটা সময়ের সময় মানে সত্যিকারের সময়টা মানে তার রোগটাকে নির্ণয় করা, যেটা ডায়াগনস্টিক টুল যেটা আমরা বলি, আগে তো অতটা ছিল না। তো আর প্রথম থেকে যদি যেমন আগে কটা মেয়ে যেত ডাক্তারের কাছে মানে গর্ভাবস্থায়, কারণ কিন্তু এখন একদম আমরা অ্যান্টিনেটাল চেক আপ যেটা বলি সেটা গভর্নমেন্ট লেভেল থেকে, এনজিও লেভেল থেকে বা সব লেভেল থেকে কিন্তু এটা পরীক্ষাটা করা হয়, গর্ভকালীন পরীক্ষা। কারণ যখন সে গর্ভবতী হয় তার অন্ততপক্ষে 8 মানে আমরা বলি যে 4 থেকে 8টা চেক আপ করা উচিত। এটা হলো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলে 8টা চেক আপের জন্য, কিন্তু আমাদের দেশে অনেক সময় সেটা সম্ভব হয় না, কারণ হয়তো সেই মায়ের আরও বাচ্চা কাচ্চা আছে, সংসার দেখতে হয়। তো মিনিমাম 4টা টেস্ট আমরা করতে বলি, 4টা পরীক্ষা। এবং সেই পরীক্ষা করার সময় আমাদের এগুলোর খুব খেয়াল রাখতে হয় যে তার ডায়াবেটিস আছে কিনা, তার ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা, তার ওজনটা বেশি বেড়ে যাচ্ছে কিনা। এবং প্রত্যেকবারই কিন্তু আমরা ইউরিনটাও টেস্ট করি যে ইউরিনের সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা। তো কাজে এগুলো করাতে হয়েছে কি, দেখা গেছে যে এক্লাম্পসিয়ার সম্ভাবনাটা অনেক কমে গেছে, এখন খুব কম দেখা যায় এক্লাম্পসিয়া আর কি, সেটাই। আচ্ছা, আমরা আরো কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরছি ছোট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের রোজা, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত লায়লা আরজুমান বানু। ম্যাডাম, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। একটু যারা দুগ্ধপানকারী নারী, যারা ল্যাকটিং মাদার, তাদের সম্পর্কে জানতে চাচ্ছি যে দেখা যায় যে আপনারা সবসময় বলেন, পেডিয়াট্রিশিয়ান প্লাস গাইনোকোলজিস্ট সবসময় বলা হচ্ছে যে ডেলিভারি হওয়ার পর বাচ্চা প্রথম 5 মাস শুধুমাত্রই ব্রেস্ট ফিড মিল্ক খাবেন, এছাড়া আর কোনো কিছু খাবে না। কিন্তু মায়েদের প্রবলেম হচ্ছে, তারা বলে যে কোনো বাচ্চা ঠিকমতো খাবার পাচ্ছে না। তো এই ক্ষেত্রে তখন তারা আপনাদের হয়তো বা কাউকে জোর করে বাইরে ফর্মুলা ফিড নিচ্ছে অথবা না জানিয়ে দিচ্ছেন। তো কেন আসে না, বা আসলে কি আসে না নাকি? আসলে হচ্ছে কি যে বিশেষ নর্মাল ডেলিভারির পরে মানে স্বাভাবিক প্রসবের পরে খুব একটা সমস্যা হয় না, বুকের দুধ সাথে সাথেই চলে আসে মোটামুটিভাবে। আর সেটাই আমরা প্রথমেই দেই। কোলেস্ট্রাম নামে যেটা হয় প্রথম যে দুধ, শাল দুধ, সেটা তো সবচেয়ে ভালো। তার ভিতরে অনেক কিছু জীবাণুর অ্যান্টি জীবাণুর জিনিসপত্র থাকে। তো কাজেই শাল দুধটা তো আমরা সবসময় দিতে বলি। সেছাড়া হয় কি যে একটু সময় লাগে অনেক সময়, যে প্রেগনেন্সি বা ডেলিভারির যে স্ট্রেসটা, এই যে যেটাই হোক না কেন, স্বাভাবিক প্রসব বা সিজারিয়ান, একটা স্ট্রেসের জন্য অনেক সময় সাইকোলজিক্যালি দেখা যায় যে হয়তো তার বুকের দুধ কম আসতেছে, কিন্তু এটা ঠিক হয়ে যায়। 1-2 দিনের মধ্যে দেখা যায় যে দুধ ঠিক হয়ে যায় এবং বাচ্চাকে রেগুলার বুকের দুধ টানাতে হয়। কিন্তু পেশেন্টরা অনেকেই আছে যারা বলবে যে না, বুকের দুধ আসে না, কিন্তু আমি নিজে গিয়ে এক্সামিন করে দেখছি এই যে দেখেন আপনার বুকের দুধ আছে। কিন্তু ওই যে একটু মানে কিছু টেকনিক আছে, শিখিয়ে দিতে হয় সেটাকে কিছু, এটা তো আপনি ভালো জানবেন, কিছুটা বাকাতানির টেকনিক আছে, সেটা দিয়ে খুব সুন্দর দুধ আসে। আর কিছু ওষুধপত্র আমরা দিই যাদের একেবারেই দুধ আসে না। আর ওই সময়টাতে কিন্তু রোগীর খুব বেশি করে পানি, দুধ এগুলো খেতে হয়। সে করে কি মানে অনেক সময় আছে যে হয়তো বারে বারে ইউরিনেশনে যাবে, সেই ভয়ে সে পানি কম খায়, সেটাও কিন্তু ক্ষতিকর। তো কাজে এগুলো সব জিনিস তাকে মানে ভুল জিনিস থেকে তাকে বিরত রাখতে হবে। হ্যাঁ, তো আর একটা হলো যে বাচ্চাকে বুকের দুধ দিচ্ছে তাকে তো আবার সেরকম খেতে হবে। আমরা বলি যে আপনারা দুজনের মতো আপনার তো খেতে হবে, কারণ ও ঠিকমতো না খেলে তো বাচ্চা বুকের দুধ পাবে না। তো সেটা একটা কথা। আর একটু ধৈর্য ধরলে কিন্তু 2-3 দিন পরে সুন্দর দুধ চলে আসে, কিন্তু ওই সময়টুকুর জন্য তারা অস্থির হয়ে যায়, বাচ্চা বুকের দুধ না পাচ্ছে না, খাবার পাচ্ছে না। কিন্তু আমরা এটা জানি এবং আমরা তাদের বোঝাই যে প্রথম 2-3 দিনে বাচ্চার যে রিজার্ভ থাকে, সেই রিজার্ভেই কিন্তু সে ওটা কাটিয়ে ফেলতে পারে, তার কিন্তু এমন কোনো ক্ষতি হয় না 1-2 দিন যদি বাচ্চা না খেয়ে থাকে জন্মের পরে। কিন্তু এটা বোঝানোটাই হচ্ছে একটা সবচেয়ে বিষয়। এই কাউন্সিলিংটা আসলে গর্ভকালীন পরীক্ষার সময় তখনই করতে হয় এবং আগে থেকেই বলতে হয় যে এটা হতে পারে।
তো বুঝালে এবং ঠিকমতো যদি বুকের দুধ সে টানাতে শিখে যায়, তখন দেখা যায় যে না ঠিকমতো পরে আসছে আর কি। আর একেবারেই যদি কেউ না পারে, তো সেটা আমরা খুব সহজ, মানে আমার তো 100% রোগীকে আমি ব্রেস্ট ফিডিং করাই। অনেকে করে কি বাড়ি গিয়ে আবার সেটা করে কিছুটা অলসতাও কাজ করে, যে রাত্রে ঘুম থেকে উঠে আবার বুকের দুধ খাওয়াবে, বারে বারে খাওয়াবে। তো ভাবি যে ঠিক আছে একটু ফর্মুলা ফিডিং দেই। তো ফর্মুলা ফিডিং দিলে যেটা হয় যে বাচ্চাও হয় কি যে ফিডারে আরাম পেয়ে যায়, তখন মায়ের দুধ টানতে চায় না। তো আলটিমেটলি দেখা যায় যে আসলে সে মায়ের দুধ খাচ্ছে না। তো এটা করা উচিত না, কারণ আমরা জানি যে মায়ের দুধের উপকারিতা অনেক বেশি। এখন তো নানান ধরনের উপকারিতার চেয়ে সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে তার ব্রেন অনেক ভালো ডেভেলপ করে অন্য বাচ্চাদের তুলনায়, তার বুদ্ধিবৃত্তি অন্য বাচ্চাদের তুলনায় ভালো হয়। তারপরে তার নানান ধরনের অসুখ কম হয়, যেটা মায়ের দুধের সাথে যে ভ্যাকসিনের মতো আমরা পাই, তার জন্য তার অনেক অসুখ বিসুখ কম হয়। তো কাজে এই সমস্ত বিবেচনা করে আমরা যেটা বলি যে মায়ের দুধের কোনো বিকল্প নেই এবং মায়ের দুধ অবশ্যই দিতে হবে, চেষ্টা করতে হবে। আমি আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি, ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেটা মাঝে মাঝেই পেশেন্টরা আপনাদের কাছে আসে, পোস্টপার্টাম সাইকোসিস বলা হয়। সে খুব অস্থির হয়ে যায় যে তার টেক কেয়ার করা হচ্ছে না, বাচ্চা টেক কেয়ার করা হচ্ছে না, এটাকে এই টার্মটা ইউজ করা হয়। এটা আসলে কি বা এটা কেন হচ্ছে? ভালো প্রশ্ন, এটা খুবই চমৎকার প্রশ্ন, কারণ এটা নিয়ে মাঝে মাঝে আমরা খুব বিপদেও পড়ে যাই। আমাদের সময়টা আবার খুব কম, খুব সংক্ষেপে বলবেন। জি, পোস্টপার্টাম সাইকোসিস আসলে প্রথমে ডিপ্রেশন হয়, তারপরে একদম মানে সেই ডিমেনশিয়ার মতো হয়ে যেতে পারে। তো কাজেই যখন ডিপ্রেশন হচ্ছে তখন তাকে বোঝাতে হবে, এবং আসলে এই বোঝানোটাও কিন্তু গর্ভকালীন পরীক্ষার সময় আমরা করি, যে আপনার বাচ্চা হবে বা আপনাকে এরকমভাবে বুকের দুধ দিতে হবে, বাচ্চা হওয়ার সময় আপনার এরকম ব্যথা হতে পারে, লেবার পেইনের কথাও তাকে বলি। কিন্তু অনেকেই আছে মনে করে যে এই বাচ্চাটা হয়ে গেল, তার হয়তো শরীরটা ভেঙে যাচ্ছে বা ফিগারটা নষ্ট হয়ে যাচ্ছে, তার বাচ্চাকে বেশি কেয়ার করতে হবে, এই এতটা পরিশ্রম সে করতে পারবে না। আমাদের দেশে তো সুবিধা আছে যে 4-5 জন সবসময় পাওয়া যায় যারা বাচ্চার কেয়ার নিতে পারে, আর বিদেশে তো দেখা যায় যে তার একাই কেয়ার নিতে হয়, কিন্তু সাইকোসিসটা আবার আমাদের দেশে বেশি হয়। তো কাজে এগুলো নানান ধরনের, তাকে একটু হিস্ট্রিটা নিতে হবে যে আসলে কেন সে এরকম করছে। খুব একটা সমস্যা হয় না, আমরা যদি প্রথম পর্যায়ে যদি আমরা তাকে কিছু ঘুমের ওষুধ বা তাকে একটু রেস্ট দিই, তাহলে কিন্তু আর এটা মানে সিরিয়াস আকারে ধারণ করে না। কারণ যেটা হয় যে হয়তো দেখা যাচ্ছে যে সারাক্ষণ তাকেই বাচ্চাকে দেখতে হচ্ছে, বুকের দুধ খাওয়াতে হচ্ছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু, তো অনেক সময় ক্লান্ত হয়ে এই ধরনের যেটা বললাম যে মানসিক সের উপরেও কিন্তু দেখা যাচ্ছে যে তার সাইকোসিসটা হতে পারে। তো এটা কাউন্সিলিংটা বেশি ইম্পর্টেন্ট, মোটিভেশন অ্যান্ড কাউন্সিলিং আগে থেকে করলে কিন্তু অনেক কম হয়। আর যদি হয়ে যায় তখন আমরা কিছুটা ঘুমের ওষুধ দিই, আর সবচেয়ে বড় যে আমরা সাইকিয়াট্রিস্টের সাথে একটু কনসাল্ট করি, কারণ বিহেভিয়ারাল সায়েন্স যেটা একদম মানে সবার ধারণা যে পাগল হলে পাগলের ডাক্তারের কাছে যায়, সেটা কিন্তু না, এটাকে বলে বিহেভিয়ারাল সায়েন্স। তো বিহেভিয়ারাল সায়েন্সে তারা অল্প কিছু কথা বললে বা একটু সাইকোথেরাপি দিলে এটা ঠিক হয়ে যায়। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য, এবং অসংখ্য দর্শককে ধন্যবাদ জানাই ধৈর্য ধরে তারা আমাদের প্রোগ্রাম শুনছেন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।